অবশেষে র্যাবের জালে আরসা প্রধান আতাউল্লাহ। বছরের পর বছর দীর্ঘ সময় ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টার্গেটে ছিল এই আতাউল্লাহ। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা প্রধান তিনি। পুরো নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। এখন প্রশ্ন হচ্ছে, কে এই আতাউল্লাহ? কিভাবে সে আরসার সঙ্গে যুক্ত হলেন? আরসার উদ্দেশ্য কি? সংগঠনটির নেপথ্যে কারা? আতাউল্লাহ আবু আম্মার জুনুনি প্রথম আলোচনায় আসেন 2017 সালের 25শে আগস্ট। এরপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে তিনি অনলাইনে পরিচয় দেন। ওই হামলায় বিজেপির 71 জন সদস্য নিহত হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়। সেখানেই তিনি নিজেকে আরসার প্রধান বলে দাবি করেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আতাউল্লাহ পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয়। 2012 সালে মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের উপর দমন নিপীড়ন শুরু হলে তিনি সৌদি আরব ত্যাগ করে চলে আসেন এবং রোহিঙ্গা প্রতিরোধ গঠনের সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি আরসার প্রধান হন। সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুনের অভিযোগ। 2016 সালে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি জানায় আতাউল্লাহ পাকিস্তানের তালেবানের অধীনে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন এবং লিবিয়াতেও সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকতে পারেন। তার নেতৃত্বে 2016 সালের 9 অক্টোবর মিয়ানমারের পুলিশ পোস্টে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। 2017 সালের 25শে আগস্ট বড় ধরনের হামলার পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। এতে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। 2021 সালের 27 সেপ্টেম্বর ক্যাম্পের এক বৈঠকে মহিবুল্লাহ হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়। 29 সেপ্টেম্বর রাতে 12 জনের একটি দল তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করে। আরসার দাবি, তারা রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত, মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ ও রোহিঙ্গাদের জন্য স্বাধীনভাবে বসবাসের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আরসা প্রকাশ্যে কোনো আন্তর্জাতিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করেনি। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে সংগঠনটি বিদেশি মদত পেয়ে আসছে এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, মাদক পাচারের সাথে জড়িত থাকা, রোহিঙ্গা শিবিরে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করার মতো অভিযোগ রয়েছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। ধারণা ছিল মোস্ট ওয়ান্টেড এই ব্যক্তি হয়তো টেকনাফে কোনো রোহিঙ্গা ক্যাম্পের গহীন এলাকা বা নিজের দেশ মিয়ানমারে বসেই নিয়ন্ত্রণ করত অপরাধের নাটাই। কিন্তু গত মঙ্গলবার খোদ রাজধানীর কাছে নারায়ণগঞ্জে তার আস্তানার সন্ধানে রীতিমতো বিস্মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও। রাজধানীর কাছে আরসা প্রধানের লুকিয়ে থাকা বা আস্তানা তৈরি করা নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোগী সেজে বাসা ভাড়া, ইমাম পরিচয় চলাফেরা। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও তার সহযোগীরা সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লীতে কিভাবে বাসা ভাড়া নিয়েছিলেন, কি পরিচয়ে কিভাবে থাকতেন, সে বিষয়ে বাড়ির কেয়ারটেকার ও আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আতাউল্লাহ পরিচয় দিতেন মসজিদের ইমাম ও মাছ ব্যবসায়ী। পাঞ্জাবি টুপি ও পাগড়ি পরে বাসা থেকে মাঝে মাঝে বের হতেন। একটানা 10 থেকে 12 দিনের বেশি সিদ্ধিরগঞ্জে থাকতেন না আতাউল্লাহ। সবশেষ গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকায় ভূমিপল্লী টাওয়ারের 8ম তলার ফ্ল্যাট থেকে আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরিবারের সদস্য সহ আরও 5 জন ধরা পড়ে। আরসার প্রধান আটক হওয়ার ফলে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে থাকা অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। ক্যাম্পের নিয়ন্ত্রণ ও নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ বাড়তে পারে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরালো হলে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়া মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার প্রক্রিয়ায় এই ঘটনা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সরকার প্রত্যাবাসন প্রক্রিয়ায়
আন্তর্জাতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এটিকে শক্তিশালী তথ্য হিসেবে ব্যবহারের সুযোগ পাবে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তর এর কূটনৈতিক প্রতিনিধি মাসুদ করিম এবং সিটিজেন হিসেবে আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি। মাসুদ করিম, আপনি নিশ্চয়ই বিষয়টি নিয়ে কাজ করেছেন, জানা আছে আরসা প্রধানের যে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে যে গ্রেপ্তার করা হলো, এবং এই আরসাটার সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আরসা নিয়ে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে আবার আমরা এরকমও নিউজ দেখলাম যে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি, সেটা কি সঠিক ছিল কিনা বা স্বস্তির কারণ কি একটু যদি বলতেন। ধন্যবাদ। আরসা হলো আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এটা হলো রাখাইনে কাজ করে। রাখাইনে যেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সেখানে তারা কাজ করে, এবং এই যে 2017 সালে যে ইনফ্লাক্সটা হলো তার আগে 2016 সালের দিকে শেষ দিকে তারা ওই কয়েকটা এই বর্ডার আউটপোস্টে মিয়ানমারের যে সেখানে তারা হামলা চালিয়েছিল, এবং সেখানে কয়েকজন মিয়ানমারের যে বর্ডার সিকিউরিটি পুলিশ সেখানে মারা যায়, এবং ওই সময় থেকেই ওদেরকে নিষিদ্ধ করেছে মিয়ানমার। এবং এছাড়াও আরো কয়েকটা দেশে, বিশেষ করে মালয়েশিয়ায় এই সংগঠনটা নিষিদ্ধ সংগঠন, এবং তাদের কর্মকাণ্ড হলো চরমপন্থী কর্মকাণ্ড। এবং এই সমস্ত কারণেই এটা আমাদের দেশে আমরা এটা একটা জঙ্গিবাদী বা একটা উগ্রপন্থী গ্রুপ হিসেবে আমরা এটাকে টলারেট করি না। কিন্তু এই যে আতাউল্লাহ যিনি গ্রেফতার হলো, আতাউল্লাহ জুনুন, উনি পাকিস্তানের করাচিতে ওনার জন্ম, এবং উনি বেড়ে উঠেছেন সৌদি আরবিয়ায়, এবং উনি যে একটা বাহিনী যেটা গড়ে তুলেছেন, এবং এখনকার বাস্তবতায় রোহিঙ্গাদের তো আমরা সবাই জানি এটা শান্তিপ্রিয় মানে ওরা বিভিন্ন সময়ে মিয়ানমারের যে জান্তার বাহিনী এবং ওখানকার যে রাখাইন মানে বুদ্ধিস্ট যে উগ্রপন্থী তাদের হামলার শিকার হয়েছেন, কিন্তু তারা কোনো উগ্রপন্থার সঙ্গে জড়িত না। কিন্তু তাদের কষ্টকে তারা একটা এই যে আরসা যারা এরা একটা উগ্রপন্থায় সেটা সমাধান করার জন্যই তারা নেমেছে। এবং এখানে আমাদের দেশে দেখেন যে নারায়ণগঞ্জে উনি গ্রেফতার হলেন যে আতাউল্লাহ জুনুন, টপ লিডার যিনি, তো উনি এবং তার কতদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন, এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে বা নেটিজেন দুনিয়া কিছু পেয়েছিলেন? এটা আমার কাছে এরকম কোনো তথ্য আমার জানা নাই, তবে এই ধরনের যারা মানে ইনসার্জেন্ট গ্রুপ তারা কোনো একটা জায়গায় স্থির ভাবে থাকে না। মানে আমাদের সিকিউরিটি যিনি বিশেষজ্ঞ এমদাদ ভাই উনি আছেন, উনি ভালো বলতে পারবেন। তবে আমি জানি যে আমাদের এটা ধারণা সাধারণ মানুষের যে এরা খুব দ্রুত বিভিন্ন স্থান ত্যাগ করে, কারণ এখানে বিভিন্ন সিকিউরিটি সংস্থা যারা তারা তাদের অলওয়েজ হান্টের মধ্যে থাকে। আর বিশেষ করে আতাউল্লাহ জুনুনের মতো এত বড় একটা খ্যাতনামা ইনসার্জেন্ট লিডার, উনি নিশ্চয়ই বাংলাদেশে থাকলেও এই বাংলাদেশ, এই মিয়ানমার, এই রোহিঙ্গা ক্যাম্প, এবং রোহিঙ্গা ক্যাম্পে ওনারা কিছু মানে খুব বাজে কাজ করেছে আরসা গ্রুপটা, এই বিভিন্ন রকম হুমকি, হত্যা। এবং সে কারণে আপনি যেটা বললেন যে রোহিঙ্গা ক্যাম্পে স্বস্তি নেমেছে, এটা সঠিক তথ্য যে ওনাদের মধ্যে একটা স্বস্তির ভাব এসেছে। কারণ এখন যে এই আপনারা দেখলেন যে আমেরিকার থেকেও অন্য যে সম্প্রতি যে ওনাদের ইন্টেলিজেন্স চিফ উনিও বললেন যে বাংলাদেশে এই ধরনের কোনো উগ্রপন্থী গ্রুপ থাকতে পারে। তো ওই যে বাংলাদেশ সরকার যে সিনসিয়ারলি এই জিনিসটাকে ন্যাপ করেছে ধরেছে, এতে একটা সিগন্যাল পাওয়া যাবে গোটা বিশ্বে যে বাংলাদেশ কোনো বাংলাদেশ এই ধরনের কাজের একটা সক্ষমতা দেখিয়েছে বা কোনো ধরনের টলারেট করছে না। একটু সিটিজেন হিসেবে যিনি আছেন মেজর অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আপনি তো শুনছিলেন মাসুদ করিমের কথা, সেখানে একটু যদি বলি যেটি লাস্ট কথা মাসুদ করিম বলতে চেয়েছেন যে আমাদের দেশেতে এক ধরনের আইন শৃঙ্খলার অবনতির কথা একদিকে বলছি, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো রয়েছে তাদের সহযোগী হিসেবে আমরা সেনাবাহিনীকেও কাজ করতে দেখছি, সশস্ত্র বাহিনীকেও। তো আমরা কি এই ঘটনার মধ্য দিয়ে কি বলবো, মানে জনগণ বা সিটিজেনরা কি ভাববে যে এই ধরনের অভিযানের মধ্য দিয়ে, যেহেতু এত বড় একটা অপারেশনের মধ্য দিয়ে এরকম একটা আরসা বাহিনীর কমান্ডারকে আটক করা যায় বা খোঁজ পাওয়া যায়, সেক্ষেত্রে কি আমাদের এটার শক্তি বা সামর্থ্য এক ধরনের কনভিন্সিং হচ্ছে, মানে আমরা স্বস্তিদায়ক হচ্ছে? ধন্যবাদ। আসলে এই ঘটনা দিয়ে আমাদের দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশ্লেষণ করলে সেটা খুব একটা বেশি ন্যায় করা হবে না। কারণ এটা আমি এখনো পর্যন্ত আমার মনে হয়
যেহেতু আরশার এটা, এই যে আতাউল্লাহকে গ্রেফতার করা, এটার পেছনে হয়তো অনেকগুলো কারণ এখানে লিপ্ত আছে। সেটার মধ্যে একটা হতে পারে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তারা পারস্পরিক সেখানে বিভাজন আছে, পারস্পরিক দ্বন্দ্ব আছে। তাদের মধ্য থেকে হয়তো এই তাকে জাস্ট আইডেন্টিফাই করা, তার লোকেট করা, তার ইনফরমেশন পাস করা, হয়তো এই ধরনের জিনিসগুলো হতে পারে। অথবা আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট এটা ওর গ্রেফতারটা হতে পারে। তবে এই 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 প্রসঙ্গে কিন্তু আমি তার একটা বাইরে আরেকটি যে ঘটনা ঘটতে পারে, যে র্যাবের সক্ষমতা, তাদের ইন্টেলিজেন্সি, সেটা কি আপনি একটু কোনো মার্ক দিতে চান না? অবশ্যই দিতে চাই, কিন্তু একই আজকে পাশাপাশি আজকেও দেখলাম টিআইবি তো বলছে র্যাবকে নিষিদ্ধ করার জন্য, বা আমাদের অনেক অনেক জ্ঞানী গুণীজন যারা আছেন তারা র্যাবের যে অপারেশনাল, যদি সেখানে ফল্ট থাকে সেটাকে সংশোধন না করে, তাদের যে ক্যাপাসিটি আছে সেটাকে দর্তব্যের মধ্যে না এনে এদেরকে একেবারেই নিষিদ্ধ করার জন্য বলা হচ্ছে। সেই প্রসঙ্গে আমি যেতেও চাচ্ছি না। একটা অর্গানাইজেশনকে যদি কোনো ব্যক্তি দ্বারা, সেটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেখানে উইল বি ফেসিং দ্য ট্রায়াল, বাট নট দ্য হোল ইনস্টিটিউশন। আজকে কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যে একদম তাকে তাকে ইয়ে করে দাও, নিষিদ্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। একই ব্যাপারে আজকে আমি দেখলাম আমাদের যে এনসিটিএম আছে সেটার ব্যাপারেও লোকজন কথাবার্তা বলছে যে সেটা একটা এগুলিকে অন্য একটা ক্ষেত্র, অন্য একটা হিসাব, অন্য ক্ষেত্রে পলিটিসাইজড একটা ব্যাপার। ক্যাপাসিটি, কিন্তু ক্যাপাসিটি ডেভেলপ হয় এইসব অর্গানাইজেশন থেকে, এটা এরা মনিটর করতে পারে ইফেক্টিভ। দে হ্যাভ আপনি দ্য আপনার পয়েন্টে বলুন, আপনি যেটি বলছিলেন যে রোহিঙ্গাদের মধ্য থেকেও তথ্য আসতে পারে, বা পাশাপাশি হ্যাঁ, অন্য আসতে একটা পারে, আসতে বিষয় পারে, হতে পারে। সেটা সেটা হতে পারে। এবং রোহিঙ্গাদের ক্যাম্পে এটার ধরনের মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে। কারণ প্রথমত 2017 সালের 25শে অগাস্ট এই আতাউল্লাহ ভাই আরসাই, যে সেদিনেই একটা এখানে কোইন্সিডেন্স আছে, এই জিনিসটা কিন্তু বললে আমাদের দর্শকরা অনেক জিনিস লিঙ্ক করতে পারবেন। সেটা হচ্ছে 25শে অগাস্ট যে দুপুরবেলা ন্যাপেডোতে কফি আনান তৎকালীন এক্স আপনার জাতিসংঘ মহাসচিব একটা রিপোর্ট, কমিশন রিপোর্ট সাবমিট করেছিল অং সান সুকির কাছে। সেই রিপোর্টটা ছিল পুরোপুরি, আমরা যখন পরে পরে দেখেছি, সেটা একেবারেই রোহিঙ্গাদের পক্ষ নিয়ে কথাবার্তা, রোহিঙ্গাদের প্রতি যে অবিচার করা হচ্ছে, তাদের জাতীয়তার স্বীকৃতি দেওয়া, তাদের পুনর্বাসন করা। তখনও কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্সটা আমাদের দেশে হয় নাই। বাট আপনার সিটুয়ের উপকণ্ঠে প্রায় 2 থেকে 2.5 লক্ষ রোহিঙ্গা সেখানে বন্দী জীবন যাপন করছিলেন। কফি আনান তাদেরকেও বাড়িঘরে তাদেরকে প্রেরণ করার জন্য, সম্মানের সাথে তাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য, সবকিছু, তাদের নিরাপত্তা বিধান করার জন্য সবকিছু ওখানে সুপারিশ ছিল। কিন্তু সেই রিপোর্টটা আলোর মুখ দেখার দিনেই, যেদিন আসলো মাত্র দুপুরে, সেই রাতেই যখন রোহিঙ্গা সালভেশন আর্মি যখন ক্যাম্পগুলো আক্রমণ করলো, একটা সুযোগ দিয়ে দেওয়া হলো মিয়ানমার সেনাবাহিনীকে অপারেশন ক্লিনস পরিচালনা করা। অর্থাৎ 26 তারিখ থেকে তারা ভোরবেলা থেকে অপারেশন শুরু করেছে উইথ ডিভিশন স্ট্রেংথ। তো সেই জিনিসটা রোহিঙ্গারা অনেকেই মনে করে, বেশিরভাগই আমি বলবো মেজরিটি, গরিষ্ঠ সংখ্যক মনে করে যে আরশা তাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষকে। বা আরশার কিভাবে জানলো যে রিপোর্টে কি আছে না আছে, সেটা জানার আগেই আরশা একটা আক্রমণ করে বসলো, এবং সেটার ভিত্তিতে তাদের আজকে দুর্গতি। এটা একটা যেমন। আরেকটা হচ্ছে রোহিঙ্গাদের একটা, হয়তো এটা আমি বলবো যে লঘিষ্ঠ সংখ্যক মানুষ, তারা মনে করবে যে একটা তাদের পক্ষ নিয়ে এই আতাউল্লাহ সৌদি আরবের বিলাসী জীবন যাপন ছেড়ে এখানে এসে তাদের পক্ষ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেটা হয়তো এক ধরনের মানুষরা একটু চিন্তা ভাবনা করতে পারে। এটুকু হলো পক্ষ। আর ক্যাপাসিটি আতাউল্লাহর ব্যাপারেই কি এদের একটা রিজার্ভেশন আছে, নাকি পুরা আরসার উপরেই, মানে আরসা যে কর্মকাণ্ড আছে সেটা কি রোহিঙ্গাদের, যে রোহিঙ্গারা আরাকান রাজ্যে স্বাধীনতার মতো করে দেখে, তাদের পক্ষে বা কোন দিকে যায়? না, এটা এটা আর এটা আতাউল্লাহ না, এটা আরশার যে কর্মকাণ্ড সেদিন 25 অগাস্ট যে কর্মকাণ্ডটা করেছে, আপনি একটা, এটা হলো অপরিপক্ক কিছু কাজ। আমার মনে হয় যে এগুলি ইন্ধন দেওয়া। আপনার যেখানে প্রতিরোধ ক্ষমতা নেই, 1 মিনিটও আপনি কোথাও কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই করতে পারবেন না। আপনি তার যখন আপনার উপর যখন তারা অ্যাসল্ট করলো, সেখানে সামান্য একটা গুলিও ফুটাতে পারলেন না, অথচ আগুনটা আপনি স্ফুলিঙ্গ হয়ে দিয়ে ধরায় দিলেন চারিদিকে। তো সেটা হচ্ছে তার এটা অপরিপক্কতা। এবং একেবারে সামরিক দিক থেকে যদি বলা হয়, এটা এক ধরনের ইন্ধন দেওয়া সামরিক একটা অভিযান পরিচালনা করার জন্য অন্য পক্ষকে। ইউ ডোন্ট হ্যাভ ইভেন দা অটোমেটিক ওয়েপন। আপনি সেখানে একটা গুলি ফুটাতে পারেন নাই, 2-1টা বন্দুক টন্দুক নিয়ে দা করেছে কি রাত্রেবেলা যে পুলিশ ক্যাম্পগুলো, আউটপোস্ট গুলো আক্রমণ করেছে, সেগুলো হচ্ছে কতগুলি দা দিয়ে কোপাকুপি করেছে। তো সুতরাং এই ধরনের একটা ইন্ধন সৃষ্টি করা, এই জন্য রোহিঙ্গারা যারা সচেতন আছে
তারা কিন্তু এটা খুব বেশি পজিটিভলি নেয় নাই এই আরসার কর্মকাণ্ড। এবং আরসা পরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেসব কর্মকাণ্ড করেছে, সেখানে হত্যা, এই করা সেই করা, মানুষকে উপরে গোলাগুলি করা, অর্থাৎ সেখানে গিয়ে সে যদি প্রতিপক্ষ মনে করে মিয়ানমার সেনাবাহিনীকে একটা যুদ্ধ কোনো লিপ্ত হয়েছে আরসার এরকম কোনো রেকর্ড নাই। একটা কোথাও ইম্বোস করেছে, একটা কোথাও অ্যাসল্ট করেছে, সেটা কোনো নাই। যা করেছে এটা রোহিঙ্গা শিবিরের ভিতর করেছে। সুতরাং এই জন্য সাধারণ রোহিঙ্গাদের মধ্যে এই ব্যাপারে বিতৃষ্ণ ভাব জাগা আরসার বিরুদ্ধে, এটা একবারে। আমরা একটু মাসুদ করিমের কাছে যেতে চাই, আপনি একটু যদি থামতেন। মাসুদ করিম, আপনি তো শুনছিলেন এমদাদুল ইসলাম এমদাদ ভাই যেটা বলছিলেন, আপনি একটু বলবেন নারায়ণগঞ্জের অভিযানটা নিয়ে যদি বলতেন, যে নারায়ণগঞ্জে যখন অভিযান হয় তার অভিযান পরবর্তী অনেকের আমার বক্তব্য শোনার সুযোগ হয়েছে, স্থানীয়দের, যে বাসাতে ছিলেন সেই বিল্ডিং এর মানুষগুলোর। আপনার কাছে নেটিজেন দুনিয়া থেকে কোনো তথ্য থাকলে বলতে পারেন। আমি যেটা বলবো যে এই যে যে একটা সারা বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে, এবং এটা আমি বলবো যে সহিংসতা, সন্ত্রাস এসবের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না। এবং এই জন্য এটা গোটা বিশ্ব এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে, আমাদের দেশও তার বাইরে না। সুতরাং আমাদের দেশে আমরা আশ্রয় দেই বা না দিই, সরকার চাক বা না চাক, বা মানুষের প্রত্যাশা যেটাই থাকুক না কেন, এই ফাঁকে ফুঁকরে এইরকম নানা রকম এলিমেন্ট, এরকম আরসা বলেন, আইসিস বলেন, বা নানা রকম আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, যারা এই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে সন্ত্রাসের মাধ্যমে কোনো কিছু জয় করতে চায়, সেই সেই ধরনের তৎপরতা পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে থাকা স্বাভাবিক। এবং সেটা হিসেবে এরা হয়তো এখানে ঢুকেছিল এই রোহিঙ্গাদের কথা বলে, মুসলমানদের কথা বলে, কিন্তু আলটিমেটলি এর মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না। সুতরাং এনি ধরনের ফর্মের সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি কার্যক্রম, এটার ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের সরকার জিরো টলারেন্স পোষণ করে। তো সেই দিক থেকে আমি বলবো যে অভিযান যেটা পরিচালনা করেছে এবং র্যাব, এটা কোনো রকম ক্ষয়ক্ষতি না করে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে ধরতে পেরেছে, সেটা বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ভালো হয়েছে। এবং আমি মনে করি আরো যদি কোনো গ্রুপ, পক্ষ, যেমন নিষিদ্ধ কিছু কিছু গ্রুপ মাঝে মাঝে দেখি নানা রকম তৎপরতা চালায়, এদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স দেখানো যায়, তাহলে আজকে এই যে আমেরিকান ইন্টেলিজেন্স চিফ তুলসী গ্যাবার্ড, তিনি ইন্ডিয়াতে এসে নানা রকম কথা বলছেন, আমাদের দিকে আঙ্গুল তোলে, সেই আঙ্গুলটা তোলা হবে না। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করে। আমরা সাধারণ মানুষ সন্ত্রাসের বিরুদ্ধেই সবসময় আমরা সাধারণ মানুষকে দেখতে পাই। মাসুদ করিম, একটু যদি বলতেন যে এই যে আরসার প্রধান বা এই ধরনের, বা এই যে সেভেন সিস্টারদের যারা জঙ্গি বাহিনী বা নিষিদ্ধ সংগঠন থাকে তাদের যারা প্রধান ধরা পড়েন, তাদের বিচার কাজ সম্পর্কে একটু যদি বলতেন, যে বিচার কার্যটা আমাদের প্রচলিত আইনে কিভাবে থাকে, মানে তাদের বিচার কার্যটা কিভাবে চলে? না, আমাদের দেশে যে তারা এই পর্যন্ত যারা ধরা পড়েছে, এর আগে অনুপ চেটিয়া, উলফা নেতা, উনি ধরা পড়েছিলেন, এবং আরো যারা, এদের বিচার তো স্বাভাবিক ভাবে স্বাভাবিক আইন অনুযায়ী হয়। এবং এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিচার হয়েছে, কারো কারো ফাঁসি হয়েছে, আপনারা দেখেছেন যে এর আগে এই যে বিভিন্ন গোষ্ঠীগুলির বিচার হয়েছে। আমাদের দেশে এদের তৎপরতা, কারণ এদের সাথে এদের হিস্ট্রি দেখলে বা এদের তৎপরতা দেখলে তারা খুব ডেঞ্জারাস এবং বিপজ্জনক রকম ভাবে কর্মকাণ্ড পরিচালনা করে। সুতরাং আমি মনে করি যে কোর্টে তাদের আদালতে তোলা হয়েছে এবং স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তাদের বিচার কাজ পরিচালনা করা হবে, এবং আইনের মাধ্যমে, কারণ তারা জঙ্গি হোক আর যাই হোক, আইনের সুবিধা তারা পেতেই পারে। তবে আমি একটা জিনিসই বলবো যে আইনের সুবিধা পেয়ে তারা যেন আবার ছাড়া নিতে, মানে জামিন না পেয়ে যায়। কারণ এরা এমন সমস্ত ডেঞ্জারাস কর্মকাণ্ড করছে, এরা একটা সমাজে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের যে স্বাভাবিক মানুষের বিশ্বব্যাপী যে তাদের একটা সুনাম, যে তারা একটা শান্তিপ্রিয় এবং তারা নিরীহ নিরীহ তাদের উপরে হামলা করেছে এই যে বার্মিজ বাহিনী এবং বার্মিজ জান্তার বাহিনী এবং বার্মিজ যারা উগ্রপন্থী বুদ্ধিস্ট গ্রুপ, সেই জায়গাটার মধ্যে তাদেরকে কলুষিত করেছে এই মুষ্টিমেয়। কারণ সাধারণ রোহিঙ্গারাও কিন্তু এদেরকে পছন্দ করছে না। তাই আমি মনে করি যে এইসব ব্যাপারে আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং শক্তিশালী, এবং সেই শক্তিশালী দৃষ্টিভঙ্গি অনুযায়ী আইন অনুযায়ী তাদেরকে। ওকে, তাই অবশ্যই তাই। মাসুদ করিম, আমরা শেষ করতে চাই মেজর এমদাদ ভাই আপনাকে দিয়ে, যেটি ওই মাসুদ করিমের কাছেও জানতে চেয়েছিলাম, সেটা দিয়েই বলতে চাই, আইনি প্রক্রিয়ায় আমাদের দেশে এই ধরনের কোনো ঘটনা যদি থাকে, যে
এগুলো তো জামিন বা তারা আইনের মানে নিজেদের আইনজীবী বা তারা কিভাবে আইনের ব্যাপারে তারা ডিফেন্ড করার সুযোগ পায়। আর যদি বলতে যে এই যে গ্রেপ্তার করা, এটা এত মানুষ আছে রোহিঙ্গা 10 লাখ, তো আমরা এরপরে আরও বেড়েছে। তো এই রোহিঙ্গাদের মধ্যে কি আমাদের প্রতি, আমাদের সরকারের প্রতি বা আমাদের আইন শৃঙ্খলার প্রতি একটা কনফিডেন্স বাড়লো কিনা? তারা যে নিজেদের মধ্যে অনেক সময় অনেক কুকর্ম করে বেড়াচ্ছিল, সেটাতে তারা সতর্ক থাকবে কিনা এবং পুশব্যাকের ক্ষেত্রে এটা একটা কার্যকর ভূমিকা রাখবে কিনা, আপনি যদি বলতেন। শেষ করব। ধন্যবাদ। এখানে এর বিচার করাটা একটু খুব সহজ হবে না, এই কারণ আতাউল্লাহকে যে গ্রেফতার করা হয়েছে সেখানে কোনো সশস্ত্র অবস্থায় তাকে গ্রেফতার করা হয়নি, অস্ত্র আমরা দেখি নাই। আরেকটা জিনিস হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। তার বিচার যেটা হবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, সেটার উপরে তার বিচারটা হয়তো সীমাবদ্ধ থাকবে। আর যদি তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আসে, সেটা কিন্তু মিয়ানমারের দিক থেকে, আমাদের বাংলাদেশে তো কোনো সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্পেও যদি হয়ে থাকে সেটাও কিন্তু আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা হয়তো সে স্টাবলিশ করতে পারলে, সেখানে সাক্ষ্য সাবুত থাকলে তো হয়তো সেটা দিয়ে একটা বিচার দাঁড় করানো যাবে। বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট এখানে সাক্ষ্য পাওয়া, এই করা সেই করা। আমি মাসুদ করিম ভাইয়ের এখানে একটা জিনিস বলবো, যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বলছেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডের কথা বলছেন, এটা কিন্তু এক ধরনের মিয়ানমারে যেটা হচ্ছে সেটা যেমন আরাকান আর্মি যেটা করছে, আপনাকে সেটা কি সন্ত্রাস বলবেন? সেটাকে তারা প্রতিরোধ যুদ্ধ বলছে। এরকম অনেকগুলো হচ্ছে, যেমন গাজাতে যেটা হচ্ছে সেটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? তুলসী গ্যাবার্ডরা ওখানে কিন্তু নিশ্চুপ নীরব, ওখানে কিছুই না। তো এখানে রোহিঙ্গারা আজকে 7 বছর যে বাংলাদেশের এইভাবে পড়ে আছে, সেটা যে রোহিঙ্গারা এক প্রতিরোধ কিছু গড়ে তুলতে পারতো, বিশ্ব কিন্তু আরো বেশি করে তাদের দিকে অ্যাটেনশন দিত। এখন যেহেতু পড়ে আছে, তাদের বাবা নাই, মা নাই, ওই আগে আবার বলে রবার্ট ফুনিয়ার কথা, বিবিসির সাংবাদিক, যে এরা এত হতভাগ্য একটা জাতিসত্তা যারা স্বদেশ থেকে বিতাড়িত এবং যেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত। তো এদের কোনো মা বাবা নাই। এখানে কিন্তু সন্ত্রাস কোনো বিষয় না, এখানে হচ্ছে প্রতিরোধ যুদ্ধ। এটাকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে মানুষ। একটা গরিব একটা দুইটা মানুষটা 1000-2000 মানুষরা, লক্ষ লক্ষ মানুষ যেখানে পড়ে আছে, কোনো তাদের প্রতি কোনো অ্যাটেনশন, নো অ্যাটেনশন ফ্রম দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। আর দেখেন সেখানে পৃথিবীর যেখানেই আপনি তারা প্রতিরোধ যুদ্ধ, যেমন আরাকান আর্মি এখন নিজেরা নিজেদের এস্টাবলিশ করে ফেলছে। আজকে আতাউল্লাহরা সেরকম কিছুই করতে পারে নাই বলে এরা সন্ত্রাসী হয়ে যাবে। যদি প্রতিরোধ যুদ্ধ করে তারা তাদের দেশে স্টাবলিশ হতে পারতো, বা রোহিঙ্গারা স্টাবলিশ হতে পারতো আরাকানে, তাহলে রোহিঙ্গারাও কিন্তু আজকে অ্যাটেনশন পেত। এখন আরাকান আর্মির সাথে আমরাও বলছি চলো তাদের সাথে আলোচনায় বসি, চীন তাদের সাথে আলোচনায় বসছে, ভারত তাদের সাথে আলোচনায় বসছে, রোহিঙ্গাদের সাথে নোবডি ইজ সিটিং, নোবডি ইজ কেয়ারিং রোহিঙ্গাস। কারণ এখন তো সেখানেই হচ্ছে তফাৎ। এখন পৃথিবী এখানে একটা রিলেটিভ টার্মের মধ্যে পড়ে গেছে। বিশ্ব নির্যাতিতরা কিছু করতে চাইলে 1-2 জন হলে সে সন্ত্রাসী হয়ে যায়, অধিক সংখ্যক হলে সে প্রতিরোধ যোদ্ধা হয়ে যায়, আরো বেশি হলে স্বাধীনতা যোদ্ধা হয়ে যায়। সো দিস আর অল আর দ্য রিলেটিভ টার্মস অ্যাকচুয়ালি। বাট বিচারের কথা যেটা ফাইনালি বলছেন, সেটার উত্তর দিতে গেলে বিচারটা তার সশস্ত্র অবস্থায় ধরা পড়লে হয়তো বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে সে কোনো ধরনের স্যাবোটেজ চালাচ্ছে, সেটা দিয়ে বিচার করাটা তার জন্য সে নন ভেলেবল হতো। এখন কিন্তু তাকে যেটা করা যাবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশে। আর যদি সীমান্তের ওখানে যদি, আবারও বলছি, যে রোহিঙ্গা ক্যাম্পে কিছু করে, সেগুলি যদি তথ্য প্রমাণ থাকে, এটা যদি ইনক্লুড করা যায় তাহলে হয়তো নন ভেলেবল বা অন্য কিছু হতে পারে। অনেক ধন্যবাদ। নেটিজেন হিসেবে যুক্ত ছিলেন সাংবাদিক মাসুদ করিম এবং সিটিজেন হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। দর্শক, সবার আগে দেশ, রেডি ডিটারজেন্ট নিবেদিত নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। প্রতি শনিবার এই সময় দেখা হবে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।